নমস্কার। গল্পের তরীতে আপনাকে স্বাগত জানাই। গল্পের তরীতে আজ আপনাকে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভালোবাসার নাম প্রতারণা। গল্প পাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প ভালোবাসার নাম প্রতারণা। বললি তুই নিজের মুখে এই কথা? বন্ধুর মুখের চামড়াটা ঢিলে হয়ে ঝুলে পড়ল। বন্ধুর চোখ দুটো কপালের উপর থেকে নামল না, আর হাঁটা খোলাই থাকল। হাতের সিগারেটের অনেকক্ষণ জমে ওঠা ছাইটা ছাইদানিতে ঠুকে ঝরিয়ে পরাশর হেসে বলল, হাঁটা বুঝে ফেল জ্যোতি, মুখের মধ্যে মশা ঢুকে যেতে পারে। দেদার মশা ঘরে, সন্ধেবেলা জানলা বন্ধ না করলে। আরে রেখে দে তোর মশা। জ্যোতি প্রায় খিচিয়ে উঠে বলে, আমি জানতে চাই তোর কথাটা সত্যি কিনা। পরাশরের কৌতুকের গলা, কোনটা সত্যি, যা বলেছি সেটা, না আদৌ বলেছি কিনা? আগে হ্যাঁ, সেই কথাটাই জিজ্ঞেস করা হচ্ছে। নিজে মুখে বললি অদ্ভুত কথাটা। বললাম তো। পরাশর নির্লিপ্ত গলায় বলে, এছাড়া আর কোনো উপায় খুঁজে পেলাম না ভাই। ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অসম্ভব নয়। পরাশর উদার হাসি হেসে বলে, করতেও পারে, হয়তো করেছেও। আশ্চর্য রকম শান্ত হয়ে গেছে সেই অবধি। জ্যোতি একটু নড়েচড়ে বসে গলার স্বর নামিয়ে বলে, শান্ত হয়ে গেছে কেন? তোকে উৎখাত করছে না ডাক্তারের কাছে যাবার জন্যে? পরাশর বলে, না, সেটা করছে না। এটাই আশ্চর্য ঠেকছে। বলে ফেলেই তো ওই ভয়টাই ঘাড়ে চেপে বসেছিল, কিন্তু বলল না। আক্ষেপ করে করে কতকাল থেকে নিজে থেকেই। পরাশর আর একটা সিগারেট বার করে ঠুকল, লাইটার বার করে ধীরে সুস্থে। অধৈর্য জ্যোতি বলে ওঠে, সিনেমার নায়কের মতো কায়দা করিস নে পরাশর, যা বলবি চটপট বলে ফেল। কি বললি নিজে থেকে? ওই কথাই বললাম আর কি। এক মুঠো ধোঁয়া ঘরের সিলিংয়ের দিকে ছুঁড়ে দিয়ে পরাশর বলল, মানে ডাক্তারের কাছে গিয়ে একটা পরামর্শ। আবার থামছিস? স্পিডের মাথায় থামিস না পরাশর। কি বলল শুনে? বলল থাক, থাক, শুধু থাক। তাই তো বলল। তারপর তুই আর কিছু বললি না? না। পরাশর আস্তে আস্তে টেবিলের ওপর আঙুল ঠুকতে ঠুকতে বলল, আর কিছু বলতে পারলাম না। সবটাই কেমন বাঁধানা মনে হলো। তাছাড়া ওর মুখটা দেখে কেমন সাহস এলো না। মনে হলো যেন ও আমাদের এই জগতে নেই, যেন অন্য কোথাও চলে গেছে। তার মানে গুম হয়ে গেছে। সাধু বাংলায় তাই বলে বোধহয়। জ্যোতির নাকটা কুঁচকে ওঠে। জ্যোতি হাঁটু দুটো নাড়তে নাড়তে বলে, আমি ভেবে পাই না এর মধ্যেই অত অস্থির হয়ে উঠল কেন মালাই। এখনই কি হাল ছেড়ে দিয়ে ঠাকুর দেবতার চরণে মাথা ঠুকতে যাবার সময় হয়ে গেছে? কতদিন বিয়ে হয়েছে তোর? তোর বিয়ে 3 মাস আগে, অর্থাৎ বছর আষ্টেক। রাবিশ। জ্যোতি খুব চটা গলায় বলে ওঠে, যেমন রাবিশ সেটা, তেমনি বুদ্ধু তুমি। বলতে পারোনি এখনো অগাধ সময় পড়ে আছে? এখন থেকে হতাশ হবার কিছু নেই। কত লোকের বিয়ের 20 বছর পরেও। বলেছি রে, তাই বলেছি। না বলে কি আর ওর পাগলামির হাতে আত্মসমর্পণ করেছি? অনেক নজির দেখিয়েছি,
অনেক কারণ বুঝেছি, শরীরতত্ত্ব মনস্তত্ত্বের অনেক ব্যাখ্যা শুনিয়েছি। কথাটা না শেষ করেই শেষ করে পরাশর। জ্যোতি অস্থির গলায় বলে, আমার হয়েছে মুশকিল। শুধু তোর বউ হলে, মানে অন্য কোনোখানের মেয়েটে হলে ধরে একেবারে আচ্ছা করে বুঝিয়ে ছাড়তাম। বুঝতো না। আরে বাবা, তুই বোঝাতে বসলে না বুঝতেও পারে, কিন্তু অপর লোকের বুঝ দেওয়া আলাদা ব্যাপার। কিন্তু মালাটা আমার বোন হয়েই যে হয়েছে মুশকিল, ওইখানেই দারুণ অসুবিধে। প্রসঙ্গটা তো ঠিক ছোট বোনের সঙ্গে আলোচনার মতো নয়। অবশ্য জ্যোতির এটা একটু অধিক সূচিবাই। পরাশরের বউ মালা মোটেই জ্যোতির নিজের ছোট বোন নয়, জ্যোতির খুব দূর সম্পর্কের মামাতো বোন। তবে ওর নিজের ভাই বোন নেই বলেই জ্যোতিদা বলে প্রাণ বার করত, এখনো করে। ভাইফোঁটায় নেমন্তন্ন করে ধুতি টুতি দেয়। পরাশর বলে, তোর বোনকে বিয়ে করে আমার একদিক থেকে লোকসানই হয়েছে জ্যোতি। তুই ছিলি আমার একেবারে নিজস্ব চিরকেলে সম্পত্তি। আমার স্ত্রী আমার সেই অভিন্ন হৃদয় বন্ধুকে সমীহ করবে, খাতির করবে এবং হিংসে করবে, এটাই হতো স্বাভাবিক। তা নয়, তুই প্রায় আধখানাই আমার হাতছাড়া হয়ে গেলি। মনে হবে অর্ধেকেরও বেশি। অধিকার বোধটা যেন ওর দিকেই ৭৫ পয়সা। অর্থাৎ হিংসেটা তোর দিকে এসে যাচ্ছে। একেবারে অস্বীকার করতে পারি না। কোথায় আমার বউ আমার বন্ধুকে ডেকে যত্ন টত্ন ঠিক করছে না বলে তার উপর সর্দারি চালাবো, তা নয়। বাড়িতে বড় কুটুম্বর আদর যত্নের ঘটা দেখছি ফেলফেলিয়ে। তাছাড়া আমি তোর বউকে আপনি আগে না করে তুই তুই করছি, সেটাও একটা লোকসান। বলে হেসে ওঠে জ্যোতি। কিন্তু এ ধরনের হাসি খুশির দিন সেই বিয়ের প্রথম দিকে, বড়জোর বছর ৩-৪। তারপর আর আবহাওয়া এমন হালকা থাকলো না। হঠাৎ একদিন শনি হয়ে এলো এক শখের জ্যোতিষী। ছেলেটা পরাশরেরই এক আত্মীয় গোছের। হিরোর বইটুই পড়েছে। মহৎসায়ে হাত দেখতে ওনাদের কাছে গিয়ে গিয়ে ধর্ণা পড়েছে। তা ওই হাত দেখা জিনিসটা এমনই মোহময়, বিশেষ করে মেয়েদের কাছে, যে কেউ যদি বিনা বিদ্যায় মিছিমিছিও কারোর হাত নিয়ে বসে বোলচাল দেয়, বাজে বুঝিও হাতটা তার দিকে এগিয়ে দেবেই মেয়েরা। মালাও দিয়েছিল, বলেছিল, খুব যে জ্যোতিষী হয়ে উঠেছিস দেখছি, কই আমার হাতটা দেখ তো। ভাগ্নে হয়তো মালা থেকে বয়সে বেশ কিছু বড়ই হবে, কিন্তু পদমর্যাদার জোরে মালা তাকে তুমি করেই কথা বলল। ভাগ্নে অত বয়সের মর্যাদা খাটানো আপনির দিকে গেল না। মামির পেলব সুকুমার হাতখানি উল্টে পাল্টে দেখতে দেখতে বলে উঠল, মামির তো দেখছি একেবারে অতি সুখী পরিবার যোগ। বাচ্চা কাচ্চা চ্যাভার বালাই দেখছি না, সন্তান স্থানে শূন্যি। মালা ফট করে হাতটা টেনে নিয়ে বলে উঠল, যাক বাবা, বাঁচলাম। তোমার মামারও তাহলে কোনো ঝামেলা রইল না। সারা জীবন শুধু বই কিনবেন আর সিগারেট খাবেন। আরে বাবা, আর সব কি আছে হাতে দেখি। মালা একটু রহস্যময় হাসি হাসল। আর দেখবার কি আছে, অতি সুখী অবস্থান যখন। আচ্ছা দেখো তো ধর্মস্থানে কি আছে। ভাগ্নে অভিনিবেশ সহকারে দেখে বলল, ধর্মস্থান বেশ ভালোই, সদ্গুরু যোগ রয়েছে। কিন্তু মামি, এই বয়সে হঠাৎ ধর্মচিন্তা মনে এলো যে? কেন এলো সে তো তুমিই বলবে। মালা হাতটা আবার টেনে নিল। তোমাদের কাছে তো অজানা কিছুই থাকে না। লোকের ভাগ্য রহস্য, চরিত্র রহস্য সবই তো তোমাদের নখদর্পণে। মনে হলো ঠাট্টা করেই বলেছে, কিন্তু আর কোনো দিন
ভাগ্নের সামনে হাতটা বাড়িয়ে ধরেনি মালা। অবশ্য পরশের জন্য হতে পারে। পরশের বলে, এই বয়সে খুব ভাঁওতা দিতে শিখেছিস তো বাটুল। তা বুজরুকিটার ঘরের মধ্যে কেন? একখানা সাইনবোর্ড লটকে বসে পড়গে যা বাপের ভিটের বৈঠকখানা রুমে। আর খেটে খেতে হবে না। তোর মামিরও যেমন হাত দেখাবার আর লোক পেল না। তা মালা বোধ হয় ঘোরতর পতিব্রতা, তাই ভাগ্নের সামনে আর হাতটা বাড়িয়ে ধরল না কোনোদিন। কিন্তু হাত বাড়িয়ে ধরা ব্যাধিটা তাকে কবলিত করে ফেলল। জ্যোতিষী জ্যোতিষী এক বাতিক হলো মালার। কাগজের বিজ্ঞাপনের, পাঁচের বিজ্ঞাপনে এর ওর তার মুখে মুখে হস্তরেখাবিদ ও পুষ্টিকারকের নাম শুনল কি ছুটল সেখানে। আর বাটুলের ভাগ্যক্রমে তার গণনারী সমর্থন আসতে লাগল। বাটুল যে একটা হেলা ফেলার লোক নয়, সেটা প্রমাণিত হয় ওইসব মোটাসোটা দক্ষিণা গ্রহণকারী জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষার্ণব মহোদয়ের গণনায়। সন্তান যোগ নেই, তবে ভগবানের দয়ে কি না হয়। প্রথম প্রথম ব্যাপারটা পরশের গোচরীভূত হয়নি। প্রথম দিকে তো মালা প্রায় বাপের বাড়ি যেত টেত। সেখানে সঙ্গী জুটত ছোট কাকি আর ছোট ভাই। ছোট কাকিরও ভবিষ্যৎ দর্শনে প্রবল উৎসাহ। কিন্তু ক্রমশই বাপের বাড়ি যাওয়ার হার কমে আসে। মেয়েরা যে দাবিতে বাপের বাড়ি গিয়ে চেপে কিছুকাল বসে থাকতে পায়, সে দাবি আর মালার জীবনে এলো না। অতএব মালা পরশের সংসারেই স্থায়ী আসন নিয়ে বসে গেল। কিন্তু মালার মন বসল কই? মালার ওই বাতিক মালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যাদবপুর থেকে দমদম, দমদম থেকে শিবপুর, শিবপুর থেকে বর্ষে বেহালা। কোথায় অমুক চট্টোপাধ্যায়, কোথায় তমুক চক্রবর্তী, কোথাও বা দেবের গোড়ায়। জানতে দেরি হলো না পরাশরের ব্যাপারটা। পরাশরের চিত্তজগতে ভবিষ্যৎ সম্পর্কে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। তাই পরাশর ওকে ঠাট্টা করল, ধিক্কার দিল, বাধা দিতেও চেষ্টা করল। কিন্তু শেষ অবধি হাল ছেড়ে দিয়ে সঙ্গে করে নিয়ে চলল নতুন কোনো লক্ষ্যে। না নিয়ে গেলে মালা নির্জীবের মতো ঘুরে বেড়ায়, কথা বলে কম, খায় কম। এক জ্বালা। যদিও মালা হেসে হেসে বলবার চেষ্টা করত, আরে বাবা, আমি কি আর সত্যি সত্যি ভবিষ্যৎ জানবার জন্য মরে যাচ্ছি? আমি শুধু যাচাই করে দেখছি বাটুল শিখেছে কিনা, বাটুলের কথার সঙ্গে অন্যের কথা মিলছে কিনা। সেটা কি খুবই দরকার আছে? ধরে নাও বাটুল খুব শিখেছে, মিলল তো অনেকের সঙ্গে। মালা কেমন বোকার মতো বলেছে, অমিলে তো হতে পারে। তাই বা কি হাতি ঘোড়া হলো? পরাশর মালার হৃদয় তত্ত্বের দিকে দৃষ্টি ফেলেনি। পরাশরও বোকার মতো বলেছে, বাটুলের বিদ্যে নিয়ে তোমার এত মাথা ঘামানো কেন? অবশেষে একদিন ধরতে পারল কেন মাথা ঘামানো। উত্তরপাড়ার এক জ্যোতিষী বললেন, সন্তান যোগ প্রায় নেই সত্য কথা, 15.5 আনাই নেই, কিন্তু ওই আদানাটুকুই ভরসা। কবচ টবচ ধারণ করলে অথবা দৈব টৈব করলে হতেও পারে ভালো ফল। বক্রেশ্বরের উষ্ণ কুণ্ডে গিয়ে স্নান করে দেখুন। ব্যাস ধরে পড়ল মালা, বক্রেশ্বর যাবে। পরাশর অন্যমনস্ক বই কি। পরাশর বইয়ের অরণ্যে ঘুরে বেড়াতে বেড়াতে মানুষের সব কথা বুঝতে ভুলে গেছে। তাই পরাশর তখন অবাক হয়। অবাক হয়ে বলে, 19 শতাব্দীতে আছো এখনো নাকি? উষ্ণকুণ্ডে স্নান করে ছেলে মেয়ে হবে? অদ্ভুত। তাছাড়া এটাই বলি, সুখে থাকতে ভূতের কিল খাবার বাসনা কেন? বেশ তো আছি বাবা, শুধু মোরা দুজনে, শুধু কলকুজনে জীবন কাটাবো বলে ভেবেছি।
মালা অভিমান ভরা গলায় বলে, বাহ, একটা বাচ্চা না থাকলে আবার বাড়ি? সেই চিরন্তন নারী প্রকৃতি, সে আদি ও আরক্তিম ক্ষুধা। আরে বাবা, আজকের যুগ অবরিত তাল করে মরছে কি করে লোক সংখ্যা কমাবে, কি করে দরজায় ধাক্কা মারা অতিথিদের দরজা থেকেই তাড়াবে। আর তুমি কি না, না, তুমি একেবারে গাইয়া। তুমি না একটি পোস্ট গ্র্যাজুয়েট মহিলা? তোমার না ফিলোসফিতে অনার্স ছিল? লুকোচুরি, চাপাচাপি, রাখা ঢাকা সবকিছু খুলে ছড়িয়ে পড়ে। মালা রুষ্ট ক্ষুব্ধ গলায় বলে ওঠে, যাদের ফিলোসফিতে অনার্স থাকে, যারা এমএ পাশ করে, তাদের বুঝি মা হতে দেখনি কখনো? অথবা পণ্ডিত ব্যক্তিদের বাবা হতে? পরাশর ওই আরক্ত মুখের দিকে তাকিয়ে প্রমাদ গোনে। পরাশর তাড়াতাড়ি বলে, আরে বাবা, আমি যুগের কথা বলছি। এ যুগে তো মানুষ ঝাড়া হাত পা থাকবার বাসনাতেই বহুবিধ চেষ্টায় মাথা ঘামাচ্ছে। নইলে সেকালে তো যত যত দার্শনিক পণ্ডিত মহাশয় ব্যক্তিরাই। থাক, ওসব পাপ কথা। তবে কথা হচ্ছে, একালের লোক অনেক বুদ্ধিমান হয়ে গেছে কিনা, তাই তাই শুধু নিজেরা থাকবো, আর কাউকে আনবেন না, কেমন? তাহলে ধরে নাও আমার বুদ্ধি কম, বলল মালা লাল লাল মুখে। অতএব পরের ছুটিতেই বক্রেশ্বর যেতে হলো পরাশরকে মালাকে কণ্ঠে ধারণ করে। চলল কিছুদিন প্রতীক্ষা, বাড়ল মালার পুজো পাঠ, তারপর একটা শূন্যতা, তারপর আবার ছোট দেবী ফুল্লরার মন্দিরে, তারপর বিষ্ণুপুরে ধর্ম ঠাকুরের স্থানে, তারপর বাবা দক্ষিণ রায়ের ঠাই, তারপর কামদেবপুর ফকির আশ্রম, তারপর নবদ্বীপে পোড়ামাতলা, তারপর সতীমা, তারপর বড়দায়িনীর পীঠ, তারপর বাসনা ষষ্ঠী, তারপর আরও কত কত জায়গা। দূরে নিকটে, কখনো বাসে রেলগাড়িতে, কখনো টানা মোটরে, কোথাও ঘোড়া মানত, কোথাও টিন বাঁধা, কোথাও ক্ষীরের পুতুলের প্রলোভন, কোথাও ষোড়শোপচারে প্রতিশ্রুতি, একটা সন্তান হলেই হলো। ছেলেই হোক আর মেয়েই হোক, এ যেন একটা নেশার মতো, অথবা একটা জেদের মতো, যেন প্রবঞ্চক দেনাদারের কাছ থেকে প্রাপ্য পাওনা আদায় করে নেবার কঠোর সংকল্প। নেবেই নেবে মালা, আদায় করে সেই ঠক জোচ্চোর দেনাদারের কাছ থেকে তার প্রাপ্য সম্পদ, হত সম্মান। সম্মানিত। কেউ নিচ্ছে না, কেউ ঠেলে ফেলে দিচ্ছে, সেটা আলাদা জিনিস। যেমন সেদিন মালার ননদ কৃষ্ণা কানলা থেকে কলকাতায় এসে ভাইয়ের বাড়ি থেকেই অপারেশন করিয়ে গেল। অপারেশন ছাড়ার কোনো পথ নেই? ক্রুদ্ধ মালা প্রশ্ন না করে পারে না। কৃষ্ণা হেসে গড়িয়ে পড়ে বলেছে, চির সুখীজন ভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝতে পারে? তোমাদের আর কি বাবা, ভয়ডর নেই, হাওয়ায় পানশিটি ভাসিয়ে চলেছ। আমাদের সর্বদাই ভয়, ওই আসে ওই অতি ভৈরব হরসে। মালার মনে হয় কৌতুকের ছল করে কৃষ্ণা তাকে ব্যঙ্গ করছে, মালার অক্ষমতার দিকে ভালো করে চোখ পুড়িয়ে দিচ্ছে। মালা আরো ক্ষুব্ধ হয়েছিল, বলেছিল, তোমাদের তো অনেকদিন বিয়ে হয়েছে, আলাদা থাকলেই পারো। এবার কৃষ্ণার ক্ষুব্ধ হওয়ার পালা। কৃষ্ণা ভারী মুখে বলেছিল, নিজেরা দিব্যি আছো তাই বলতে পারলে, অপরকে বলা যত সোজা, কাজে করা তত সোজা নয়, বুঝলে হে? আমাদের অবস্থায় পড়লে বুঝতে পারতে। আমি তো তাই ভগবানকে বলি, আমি তো বাপু ঠেলে ফেলে দিতে চাই, তবু আমার কাছে পাঠাও কেন বলো তো? যারা চেয়েছে মরে যাচ্ছে, তাদের কাছে যাও না। তারপর থেকে ননদের সঙ্গে কথাবার্তা বন্ধ মালার। কেন কইবে? যে ইচ্ছে করে অপমান করতে আসে, তার সঙ্গে কিসের খাতির? অপমান বই কি? আমি পাচ্ছি না যে নিধি তুমি ফেলে দিচ্ছ।
আমি তার জন্যই মরে যাচ্ছি। এ কথা যদি গায়ে পড়ে বলতে আসো তো যাও, দূর হও। রাস্তার ভিখিরি মেয়েটারও যে ঐশ্বর্য আছে, আমার তা নেই। এ কি দৈন্য, এ কি লজ্জা! না, মালা শুধু একটা বাচ্চার জন্যই মরে যাচ্ছে না, মালা মরে যাচ্ছে অগৌরবে। পরাশর বন্ধা মালার এই মনস্তত্ত্ব বোঝে না। পরাশর বলে, যা পাচ্ছ না তার জন্য মন খারাপ না করে মন ভরাবার জন্য অন্য উপায় আবিষ্কার করো মালা। একটা কাজ করো, মহিলা শিক্ষণ কলেজ না কি যেন একটা কলেজ আছে না হাওড়ায়, তাতে একটা ভ্যাকেন্সি আছে, আর জামাইবাবু নাকি তার বোর্ডে আছেন। মালা কড়া গলায় বলে, হাওড়ায় গিয়ে মহিলা ঠেঙিয়ে মন ভরাবার মতো কি দরকার পড়েছে আমার? এতদূর নাই ভাবলে? কিন্তু অনবরত এই ইট পাথর, গাছ, নদী সকলের কাছে ছোটাছুটি করে গিয়ে মাথা ঘোরা আর ব্যর্থ হওয়া, এও তো আর পারা যাচ্ছে না। বেশ, তুমি আর পেরো না, আমি একাই যাব। কিন্তু ওটা তো অভিমানের কথা। পরাশর কি তার বউকে একা ছেড়ে দেবে? অথবা ছেড়ে দেবে তার পাড়ার মাসিমা বা বাসন মাজা ঝিয়ের সঙ্গে? সংবাদদাত্রী ওরাই, ওরাই জানে কোনখানে ভরা চতুর্দশী রাত্রে অশ্বত্থ ডালে ঢিল বাঁধতে হয়, কোথায় শুক্ল প্রতিপদে কাঁচা দুধে ধোয়া শিকড় ধারণ করতে হয়। পরাশর হতাশ হয়ে বলে, লেখাপড়া কি কোনো কাজেই লাগে না মালা? মালা গম্ভীর হাসি হেসে বলে, দেখছি তো তাই। এমন কোনো বিদ্যে তো দেখলাম না যে আমাকে আমার প্রার্থিত বস্তুটা দিতে পারে। পরাশর ইচ্ছে করে চেঁচিয়ে ওঠে, না না, তা পারবে না। তোমার সৃষ্টিকর্তা তোমার সঙ্গে একটি নিষ্ঠুর কৌতুকের খেলা খেলছেন, তোমাকে একটা দরকারি যন্ত্র দিতেই ভুলে গেছেন। কিন্তু বলে উঠতে পারে না, কারণ পুরুষের মন কোমল, পুরুষের প্রাণ মমতাশীল। পরাশর তাই বলে, অথচ আশ্চর্য, আমার সেটা মনেই হয় না বস্তুটা আসলে প্রার্থনা করবার মতো। পেলে ভালো, না পেলেই বা অসুবিধে কোথায়? এও তো একরকম প্রার্থনার জীবন, মুক্ত পক্ষ পাখের জীবন। জ্যোতি রেগে রেগে বলে, খুব দেখাচ্ছিস বাবা তোরা, ছুটি নেই অছুটি নেই, টুক করে দুজনে শুধু একটা কিড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, এখনো এত রোমান্স? দিন দিন যেন বাড়াচ্ছিস মনে হচ্ছে। পরাশর বলে, কারণ আছে। না, আবাল্যের বন্ধু, একান্ত বন্ধু জ্যোতির কাছেও পরাশর তাদের এই ধারাবাহিক ব্যর্থ অভিযানের ইতিহাস বলতে পারেনি কোনোদিন। বলতে পারেনি হয়তো লজ্জায়। শুনলে জ্যোতি পরাশরের গায়ে ধুলো দেবে, তাতে আর সন্দেহ কি? এই লজ্জার ইতিহাস, দুর্বলতার ইতিহাস নিতান্ত আপনজনকেও বলতে বাঁধে বই কি। তাই জ্যোতি যখন বলে, সেই কারণটি শুনি, তখন পরাশর কারণের এক গল্প ফাঁদে, স্রেফ গল্প। বলেও গল্পের ভঙ্গিতে, আরে বলিস না ভাই, উনি নাকি বাংলার দেব দেউল নিয়ে রিসার্চ করবেন, তাই এখন মাল মশলা সংগ্রহ হচ্ছে। যত বোঝায় ওসব অনেক হয়ে গেছে। বাবা বোঝে না, বলে কোন বিষয়টা নিয়ে হয়ে যায়নি সেটা তুমি আমায় বোঝাও তো। আর কি করবার আছে বল আমার, গিন্নি ঘাড়ে করে দেব দেউলে ধর্ণা দিতে যাওয়া ছাড়া। কথা, কথাই তো তাঁতের সুতো, যা দিয়ে কাপড় বোনা, যা দিয়ে লজ্জা নিবারণ আর আবরণ। কথার ফুলঝুরি কেটে অন্ধকার মুখে রোশনাই করা। পরাশরও তাই লজ্জা ঢাকতে নিজের নগ্ন দৈনের আবরণ দিতে কথার চাদর বোনে, কথার ফুলঝুরি কাটে। জ্যোতি সেই আবরণটাই দেখতে পায়। জ্যোতি বলে, এতদিন পেরে ছেড়ে দিয়ে তেরে ধরা, লেখাপড়ার কাজ তো ছেড়ে দিয়ে বসে আছে 10-12 বছর,
তা কার আন্ডারে করছে? জানি না ভাই, ওসব আমায় জিজ্ঞেস করো না, মেজাজ খারাপ হয়ে যায়। হয়তো ওসব এখনো ঠিক করেনি। কিন্তু তোর তো খরচে খরচান্ত হচ্ছে, প্রতি সপ্তাহে আউটিং, এ কি সোজা খরচ নাকি? তা আর কি করা। পরাশর বংশবৎ স্বামীর চেহারা আপন চেহারায় ফুটিয়ে তুলে বলে, গিন্নির ইচ্ছায় কর্ম। ভালো কর্তাটি পেয়েছিল আমার ভাগ্নিটি। ঘরে গিয়ে মালাকে সাবধান করে দেয় পরাশর। মালা যেন হাটে হাড়ি ভেঙে না দেয়। মালা যেন পরাশরের বানানো গল্পটার খেইটুকু হাতে করে বসে থাকে। কিন্তু হাটে একদিন ভাঙলই হাড়িটা, সত্যিকার হাটে। মালা এসে বলল, এই শুনছ, আমার একটা বিশ্বাসী সঙ্গী ঠিক করে দেবে? পরাশর মনে মনে ঠোঁট কামড়ায়, তবু পরাশর বলে, বিশ্বাসী সঙ্গী? এই অধম ছাড়া তো ত্রিভুবনে আর কোথাও দেখছি না। তা গন্তব্যস্থলটা কোথায়? গন্তব্যস্থানটা জানা হয়, আমতা লাইনে কোথায় যেন বুড়ো শিবতলা। সেখানে এক জাগ্রত দেবী মূর্তির আবির্ভাব ঘটেছে, তিনি। অতএব, কিন্তু কে জানত সেখানে যানবাহন বলতে কিছু মেলে না? কে জানত স্টেশন থেকে 5 মাইল রাস্তা? আর কে জানত শ্রাবণ সংক্রান্তির দুপুরে একখণ্ড মেঘ আকাশের কোনো কণা দিয়ে ভেসে চলে পর্যন্ত যাবে না? যাতায়াত 10 মাইল, পাহাড়ের রাস্তা নয় যে মানুষের পিঠে চড়ে বসেও প্রাণ রক্ষা করবে। ধর্মশালা নেই, চটি নেই, ধুলো ওঠা পা, খড়ি ওঠা মুখ। মালা একটা গাছতলায় বসে সঙ্গে ফ্লাক্স থেকে জল নিয়ে চোখে কপালে দিতে দিতে হাঁপিয়ে বলে, লোকে 12 মাস কি করে বলো তো? শুনলামও তো, দূর দূর গ্রাম থেকে লোক আসে। পরাশর রাক্ষসের মতো জ্বলন্ত আকাশের দিক থেকে চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলে বলে, যারা আসে তাদের কাছে এই 5-7 মাইলটা কিছু নয় মালা। তারা এতে অভ্যস্ত। ভেবে দেখো, যারা তোমার পাশে বসে হাতের তাগা বাঁধছিল, তারা কেউ তোমার শ্রেণী কিনা? মালা ওই আকাশের দিকেই তাকায়, ক্ষুব্ধ হাসি এসে বলে, আমার শ্রেণী বই কি, তুমি ভালো করে ভেবে দেখো। তখন, হ্যাঁ ঠিক তখনই নিজের মুখে কথাটা বলেছিল পরাশর। বলেছিল মাথা নিচু করে আর মৃদু গলায়, মালা, তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। আজ আমি আমার পাপ স্বীকার করতে চাই। মালা চমকে উঠেছিল। কি বললে? বলছি, ত্রুটি তোমার নয়, ত্রুটি আমার। মালার হাতটা খামচে ধরেছিল, আবার চেঁচিয়ে উঠেছিল, কি বললে? বলো কি বললে? যা বললাম তাই। আমি পরম পাপী মালা। তোমার এই যন্ত্রণা দেখেও চুপ করে থেকেছি, নিজে মুখে নিজের কথা বলতে পারিনি। মালা ওর খামছানো হাতটা ছেড়ে দিয়ে আসতে বলেছিল, বাজে কথা বলছো কেন? আমার উৎপীড়নে তুমি ডাক্তারকে দেখিয়েছিলে? দেখিয়েছিলাম। পরাশর নির্লিপ্ত চোখে সামনের রোদে জ্বলা প্রকৃতির দিকে তাকিয়ে বলে, কিন্তু ডাক্তারটি যে আমার বন্ধু। তোমাকে দেখাবার জন্য একটা ফলস সার্টিফিকেট দিয়েছিল, সেটা বলিনি। তুমি সত্যি বলছো? আশ্চর্য রকমের শান্ত হয়ে গিয়েছিল মালা। বলেছিল, এই দেবস্থানে খোলা আকাশের নিচে সূর্যের দিকে মুখ করে বলো, যা বলছো সত্যি। কিন্তু পরাশর বলল বন্ধুকে, আমি ওসবের কিছুই মানি না, তা তো তুই জানিস জ্যোতি। তাই বলেছিলাম, হ্যাঁ, এই দেবস্থানে, এই খোলা আকাশের নিচে, ইত্যাদি। নিজের মুখে বললি এই ভয়ানক বাজে কথাটা?
বললাম তো। সিগারেটের ছাইটা ঝেড়ে ফেলে পরাশর বলে, যন্ত্রণা আর দেখতে পারছিলাম না। কিন্তু এখন থেকে ও তোকে ঘৃণা করবে, তা জানিস? তোর এই মহত্বের কোনো মূল্য পাবি না, বরং এতদিন ধরে তুই ওকে ঠকিয়েছিস ভেবে অভিশাপ দেবে। জানি, সব জানি, কিন্তু ও তো স্বস্তি পাবে। গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভালোবাসার নাম প্রতারণা। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।